আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকে নতুন এই এক্সেল ট্রিক্সে আমরা যা শিখব তা এট এ গ্ল্যান্স এ আমি একটু বলি। আমরা আজকে শিখব ইফেক্টিভ অ্যানুয়াল রেট কিভাবে আমরা ক্যালকুলেশন করি, বন্ড ভ্যালুয়েশন, ক্যাপিটাল বাজেটিং, আইআরআর, এক্সআইআর, এমআইআর এবং কিভাবে আমরা আইআরআর, এক্সআইআর, এমআইআর দিয়ে আমরা কোন প্রজেক্টটা চুজ করব এবং এট লাস্ট দ্য লোন অ্যামortization শিডিউল কিভাবে আমরা লোন অ্যামortization শিডিউল কিভাবে ক্যালকুলেশন করি। তো চলুন শুরু করি। ইফেক্টিভ অ্যানুয়াল রেট আমরা কিভাবে ক্যালকুলেশন করব। তো এখানে আমার এটা ক্যালকুলেশন করা আছে, তো আমি এটা প্রথমে ডিলিট করে দিই। তো ইফেক্টিভ অ্যানুয়াল রেট ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে প্রথমে ইফেক্টিভ অ্যানুয়াল রেট ক্যালকুলেশন করার আলাদা কোনো সূত্র আপনারা এখানে দেখতে পাইতেছেন না। তো এটার জন্য আমাদেরকে পিভির মানে এফভির সাহায্য নেওয়া লাগবে, ফিউচার ভ্যালু ইফেক্টিভ অ্যানুয়াল রেট। তো ইফেক্টিভ অ্যানুয়াল রেট মূলত কি আমি একটু বলি। ইফেক্টিভ অ্যানুয়াল রেট হইতেছে আপনি যদি ইনভেস্টর হন তাইলে আপনার মানে আপনি কি পরিমাণ ইন্টারেস্ট পাবেন সেইটা। আবার যদি বড়োয়ার হন তাইলে আপনার ট্রু মানে অ্যাকচুয়াল কস্টটা কি পরিমাণ হবে এটাই আপনি ইফেক্টিভ অ্যানুয়াল রেট অথবা ইফেক্টিভ অ্যানুয়াল ইন্টারেস্ট রেটও বলা হয় এটাকে। তো এইটা আপনি জানতে পারবেন। তো চলুন শুরু করি। এফভি, এফভি তারপর এখানে বলছে রেট। রেট আমাদের কত পার্সেন্ট এখানে দেখতে পাচ্ছি 12%। যেহেতু আমাদের মান্থলি দেওয়া আছে রেট, তাই আমরা এটাকে 12 দ্বারা ভাগ করে নিব। এম দ্বারা ভাগ। তারপরে এন পার নাম্বার অফ ইয়ার, নাম্বার অফ ইয়ার তারপরে পেমেন্ট। পেমেন্ট কি আমাদের এখানে আছে? না, পেমেন্ট আমাদের এখানে কোনো পেমেন্ট নেই। তারপরে পিভি আমাদের দেওয়া আছে -1। তারপরে আমাদের টাইপ কি এন্ডিং অফ দ্য পিরিয়ড। তো এই যে আমাদের ইফেক্টিভ অ্যানুয়াল রেটটা ক্যালকুলেশন করছি, আমরা ভবিষ্যতের জন্য করছি, এই জন্য আমরা এখানে -1 করে দিব। সব সময়ের জন্য -1। -1 এটা কারেন্সিতে আসছে, তো আমরা এটাকে কিভাবে নিব? পার্সেন্টেজে নিব। ও সরি, একটু ফর্মুলা বারে আমি একটু ভুল করে দিয়েছি। যেহেতু নাম্বার অফ ইয়ার ছিল এবং এম এর মান দেওয়া ছিল, তো আমাদের এইখানে কি দ্বারা গুণ করা লাগবে? আমাদেরকে এম দ্বারা গুণ করা লাগবে। তো এই জন্য এটা একটু মিস্টেক হয়ে গেছিল। দেখেন, এবার যদি আমরা এটাকে পার্সেন্টেজে রূপান্তর করি তাইলে আমরা আমাদের যে ইফেক্টিভ অ্যানুয়াল রেট মানে আমাদের যে আমি যদি ইনভেস্টর হই তাইলে আমি এই পরিমাণ রিটার্ন পাবো, আর আমি যদি বড়োয়ার হই তাইলে আমাকে এই পরিমাণ কস্ট বিয়ার করা লাগবে। তো এইটা ছিল ইফেক্টিভ অ্যানুয়াল রেট। তো এরপরে আমরা বন্ড ভ্যালুয়েশনে চলে যাই। বন্ড ভ্যালুয়েশনে এরপরে আমরা চলে যাই। আমরা প্রেজেন্ট বন্ড ভ্যালুয়েশন মানে বন্ডের পার ভ্যালু দেওয়া আছে, কুপন ইন্টারেস্ট রেট দেওয়া আছে এবং ম্যাচিউরিটি দেওয়া আছে 20 ইয়ার্স, ইয়েল টু ম্যাচিউরিটি ইন্টারেস্ট রেট দেওয়া আছে 12%। তো এইবার আমি জানতে চাচ্ছি যে আমার মানে বন্ডের যে অ্যাকচুয়াল প্রেজেন্ট ভ্যালুটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব। আমরা প্রিভি সাহায্য নিব, তারপর ট্যাব ক্লিক করব। দেখুন রেট, এই ক্ষেত্রে আমরা কিন্তু এই কুপন ইন্টারেস্ট রেটটা নিব না। এই ক্ষেত্রে আমরা নিব ইয়েল টু ম্যাচিউরিটি রেট, অর্থাৎ এই রেটটা আপনাকে মানে এই রেটটা আপনাকে বিয়ার করতেই হবে, ইয়েল টু ম্যাচিউরিটি রেট। তারপরে আমরা নাম্বার অফ ইয়ার, নাম্বার অফ ইয়ার দেওয়া আছে আমাদের 20 ইয়ার, তারপরে দেওয়া আছে পেমেন্ট। আচ্ছা, এখানে একটু ট্রিক। পেমেন্ট আপনার যেই পার ভ্যালুটা আছে, অর্থাৎ এই যে পার ভ্যালু 1000, এটার ওপরে এই যে আপনার কুপন ইন্টারেস্ট রেট, অর্থাৎ ফেস ভ্যালুর উপরে যেই কুপন ইন্টারেস্ট রেট এই যে 14%, অর্থাৎ 1000 টাকায় আপনাকে কত 140 টাকা এই যে ইন্টারেস্ট রেট দেওয়া লাগবে। এইটাই আপনার হচ্ছে পেমেন্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে এফভি আমাদের নেই, আমাদের এফভি 0, তারপরে আমাদের টাইপও 0, মানে এন্ডিং অফ দ্য পিরিয়ড আমরা নিতে যাচ্ছি। ক্লোজ। এরপরে আমরা যদি দিই তাহলে দেখুন আমাদের এইটা আমাদের প্রেজেন্ট বন্ড ভ্যালুটা আমাদের বের হয়ে গেছে। প্রেজেন্ট বন্ড ভ্যালু আমরা কি বের করে ফেলেছি। এটা আমাদের 12%। আমরা যদি এইখানে প্রেজেন্ট ভ্যালুর এইখানে আমাদের যেহেতু নেগেটিভ ফিগার আসছে, প্রেজেন্ট ভ্যালুর এইখানে যদি আমরা মাইনাস চিহ্নটা লাগিয়ে দিই, তো দেখুন আমাদের যে মানে বন্ডের যে ভ্যালুয়েশন
এই যে আমাদের বন্ডের ভ্যালুয়েশনটা চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি সূত্রটা আরেকবার একটু ট্রাই করে দেখি, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তো শুধরে যাবে। পিভি, আচ্ছা পিভি, তারপর আমাদের রেট হইতেছে এই যে ইএল টু ম্যাচুরিটি রেট 12%, তারপরে নাম্বার অফ ইয়ার, এই যে আমাদের নাম্বার অফ ইয়ার, তারপর আমাদের পেমেন্ট করা লাগবে এই যে 1000 টাকার উপরে আমাদেরকে এই যে 14% পেমেন্ট করা লাগবে। তারপরে আমাদের বন্ডের ফিউচার ভ্যালু কিন্তু আমি জিরো ধরেছিলাম, কিন্তু এখানে ফিউচার ভ্যালু বন্ডের জিরো না, এটা 1000 হবে, সরি। তারপর আমাদের টাইপ হবে জিরো। এবার যদি আমরা দেখি, দেখেন আমাদের বন্ডের ভ্যালু 1149 টাকা চলে আসছে। যেহেতু এটা নেগেটিভ ফিগারে আসছে, আপনি যদি প্রেজেন্ট ভ্যালুর আগে মাইনাস চিহ্নটা লাগাই দেন তাহলে দেখেন এটা কিন্তু পজিটিভ ফিগারে বের হয়ে গেল। তো আমরা এইভাবে আমরা বন্ড ক্যালকুলেশনটা আমরা এইভাবে সুন্দরভাবে করে নিতে পারি। তো এই ছিল বন্ড ক্যালকুলেশন, বন্ডের ভ্যালু, ভ্যালুয়েশন, প্রেজেন্ট ভ্যালু অফ বন্ড ক্যালকুলেশন কিভাবে করবেন। এরপরে আমরা চলে আসি ক্যাপিটাল বাজেটিং। তো ক্যাপিটাল বাজেটিং এর এখানে আমরা কি কি বের করব? আমরা বের করব নেট প্রেজেন্ট ভ্যালু, আইআরআর, পেব্যাক পিরিয়ড। নেট প্রেজেন্ট ভ্যালু, আইআরআর এবং পেব্যাক পিরিয়ডটা আমরা ক্যালকুলেশন এখানে করব। তো চলুন শুরু করি। তো এইখানে দেখেন আমাদের ক্যাশ ইনফ্লো দেওয়া আছে এবং ক্যাশ আউটফ্লো দেওয়া আছে। তো আমরা যদি নেট ক্যাশ নেট ক্যাশ ফ্লোটা চাই তাহলে আমাদেরকে কি করা লাগবে? এই যে আমাদের ক্যাশ ইনফ্লো প্লাস ক্যাশ আউটফ্লো, আমরা এই যে ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো দিয়ে আমরা এটা বের করে নিতে পারি। তো আপনি যদি এবার যদি এটাকে টেনে দেন, ড্র্যাগ করে টেনে দেন, তো দেখেন আপনার বাকি কাজগুলো হয়ে গেছে। তো এইটাকে আপনি যদি জাস্ট এই পর্যন্ত নিয়ে যদি জাস্ট কপি পেস্ট করে দেন, আমরা প্রজেক্ট বি এর ক্ষেত্রেও আমরা জাস্ট সেমটাই পাবো। এইখানে জাস্ট কন্ট্রোল ভি, দেখেন এইটা ছিল প্রজেক্ট এর ক্ষেত্রে, অর্থাৎ এইখানে জাস্ট এক্সেল এর স্মার্টনেস এখানেই যে আপনি যেই কাজটা করবেন এক্সেল কিন্তু ও কিন্তু ওর মেমোরির মধ্যে ওটা সেভ করে নেবে। অর্থাৎ আপনি এখানে যোগ করেছেন এটার সাথে এটা, এইটার সাথে এটা, এক্সেল এইটার ক্ষেত্রেও সেম কাজটা করে নিয়েছে। দেখেন ভ্যালু কিন্তু ঠিকই আছে। এই যে 65 থেকে 10,000 বাদ দিলে 55,000, এক্সেল কিন্তু এই কাজটা মানে ঠিকভাবে ও কিন্তু করে নিতে পেরেছে। তো এবার আমরা এনপিভিটা ক্যালকুলেশন করে নিই। এনপিভিটা ক্যালকুলেশন করে নিই ইকুয়াল টু এনপিভি। দেখেন এনপিভি যদি ক্যালকুলেশন করি তো আমাদের ফর্মুলা বারে শো করছে এই যে রেটটা আমাদের রেট, তারপরে আমাদেরকে কি চাইতেছে? ভ্যালু 1, অর্থাৎ আমাদের আমাদের যেই ভ্যালুগুলো আছে, নেট ক্যাশ ফ্লোর যে আমাদের ভ্যালুগুলো আছে, আমরা এই যে ক্যাশ ফ্লোর ভ্যালুটা দিয়ে দিলাম, ক্যাশ ক্যাশ ফ্লোর ভ্যালুটা সিলেক্ট করে দিয়ে দিলাম। তারপরে আমাদের যেই ক্যাশ মানে ক্যাশ ক্যাশ আউটফ্লোটা যোগ করে দেওয়ার পরে, ক্যাশ ইনফ্লোটা যোগ করে দেওয়ার পরে আমাদের যে ক্যাশ আউটফ্লোটা ছিল এইটা জাস্ট মানে অ্যাড করে দিব, তাইলেই দেখেন আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু বের হয়ে গেছে। এটাই জাস্ট যদি আমি কপি করে যদি আমি নেট প্রেজেন্ট ভ্যালু এইখানে যদি জাস্ট কন্ট্রোল প্লাস ভি করে দিই, দেখেন ও কিন্তু এইটার ক্ষেত্রেও সেম ভাবে ও মেমোরাইজিং করে কিন্তু এই কাজটা করে ফেলতে পারছে খুবই স্মার্টলি। এবার আমরা জাস্ট আইআরআর ক্যালকুলেশন করব ইকুয়াল টু আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন। ইন্টারনাল রেট অফ রিটার্ন, জাস্ট নেট ক্যাশ ফ্লো গুলোকে আমি সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দিয়ে জাস্ট ব্র্যাকেট ক্লোজ। দেখেন ও কিন্তু 10.38% নিয়ে নিয়েছে। এইটাই যদি আমি কপি করে প্রজেক্ট বি এর ক্ষেত্রেও কন্ট্রোল প্লাস ভি করে দিই, দেখেন ও কিন্তু এই প্রজেক্টের ক্ষেত্রে 11.34% নিয়ে নিয়েছে। এটাই হইতেছে এক্সেলের স্মার্টনেস। তো এবার আপনি পে ব্যাক পিরিয়ড ক্যালকুলেশন করার জন্য আপনাকে এক্সট্রা জাস্ট আর একটা কিউমুলেটিভ ক্যাশ ফ্লো নেওয়া লাগবে। কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আমরা কিভাবে ক্যালকুলেশন করব? এইখানে আমরা ইকুয়াল টু এই যে আমাদের আমাদের প্রথমটা তো আমাদের প্রথমটা তো জাস্ট এইটাই হবে, প্রথমটা তো কোনো চেঞ্জ নাই, কিন্তু পরেরটায় আমরা কি করব? ইকুয়াল টু এই যে আমাদের এই যে ইনফ্লোটা যোগ প্লাস আমাদের এই যে আউটফ্লো, বাস। এবার আপনি যদি জাস্ট ড্র্যাগ করে এটাকে টেনে দেন, দেখেন জাস্ট আপনার কাজটা খুব ইজিলি হয়ে গেছে। এবার আপনি এইটাকে যদি জাস্ট
কপি করে যদি আপনি প্রজেক্ট বি এর ক্ষেত্রেও কিউমুলেটিভ ক্যাশ ফ্লোর ক্ষেত্রে যদি দেখেন, ও কিন্তু সুন্দরভাবে ওর ক্যালকুলেশনটা এখানে করে নিয়েছে। খুব সুন্দরভাবে ও এটা ক্যালকুলেশন করে নিয়েছে অটোমেটিক্যালি। তো এবার আমরা পেব্যাক পিরিয়ডটা আ সরি পেব্যাক পিরিয়ডটা আমরা ক্যালকুলেশন করব। তো পেব্যাক পিরিয়ড ক্যালকুলেশন করার ক্ষেত্রে আপনার কোনো মানে কোনো নির্দিষ্ট কোনো মানে ফর্মুলা নেই। এজন্য আপনাকে এইখানেই এই, এই যে টেবিলটা আছে এইখানেই আপনাকে যাওয়া লাগবে। অর্থাৎ আপনার যেই মানে ক্যাশ 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 আউটফ্লোটা ছিল এই ৳১৫,০০,০০০, অর্থাৎ এই ৳১৫,০০,০০০ আসতে আপনার কত সময় লাগছে? এই যে আমরা দেখতে পাচ্ছি মানে 4th ইয়ারে এসে আপনার এটা পজিটিভ ব্যালেন্স হয়েছে। 4th ইয়ারে এসে এটা আপনার পজিটিভ ব্যালেন্স হয়েছে। এর আগে কিন্তু এটা নেগেটিভ ব্যালেন্সেই ছিল। তো এইজন্য আপনাকে কি করা লাগবে দেখেন যে ৩ ইয়ারে এসে মোটামুটি আপনার এটা কালেকশন হয়ে গেছে। তো আমরা এটা 3 প্লাস 3 প্লাস সাইন দিব। তারপরে আমরা অ্যাবসোলিউট ভ্যালুটা জানতে চাচ্ছি ABS, অর্থাৎ অ্যাবসোলিউট ভ্যালুটা জানতে চাওয়ার জন্য আপনার এই যে আমরা পরের এই যে ক্যাশ ফ্লোটা আছে মানে নেট ক্যাশ ফ্লোটা আছে ডিভাইড বাই আমরা এই যে কিউমুলেটিভ ক্যাশ ফ্লোটা দিয়ে আপনি ব্র্যাকেট ক্লোজ করে দিলে আপনার আপনার পেব্যাক পিরিয়ডটা সরি পেব্যাক পিরিয়ডটা আমি ভুল করেছি এখানে ক্যালকুলেশনের ক্ষেত্রে। আমি আবার একটু ট্রাই করি। এই যে আমাদের যেহেতু 3 ইয়ার্স এ মোটামুটি ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, তো মোটামুটি যেই পর্যন্ত যাবে এটাকে প্লাস আপনি এবিএস দিবেন। মানে অ্যাবসোলিউট ভ্যালুটা আপনি জানতে চাচ্ছেন। তারপরে এই যে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো টা ডিভাইড বাই এর পরের বছরের নেট ক্যাশ ফ্লো। এর পরের বছরের নেট ক্যাশ ফ্লোটা দিয়ে দিলেই আপনি জাস্ট দেখেন 3.9 ইয়ার্স। তো পেব্যাক পিরিয়ড আমি এইখানে যদি ক্যালকুলেশন করি দেখাই আপনাদেরকে। 3 প্লাস এবিএস সরি এবিএস, তারপরে আপনি এই যে এইটা ডিভাইড বাই এইটা ব্র্যাকেট ক্লোজ করে দিলেন। দেখেন 3.90 3.90 আমি এটাকে ছোট করে নিতে যাচ্ছি 3.91। কিন্তু আমাদের পেব্যাক পিরিয়ড কি শুধু পেব্যাক পিরিয়ড আমাদেরকে কিসে দেয়? পেব্যাক পিরিয়ড আমরা চাই যে পেব্যাক পিরিয়ড আমরা পাবো ইয়ার্সে। তো এইজন্য এই যে নাম্বারসে চলে যাবেন, তারপরে শেষে এই যে মোন নাম্বার ফরম্যাটে গেলে এই যে এখানে অনেক দেখতে পাচ্ছেন জেনারেল নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, ডেট, টাইম, পার্সেন্টেজ, ফ্র্যাকশন এগুলা ইত্যাদি, ইত্যাদি। তো এখানে শেষে যে দেখতে পাচ্ছেন কাস্টম। কাস্টমে যাওয়ার পরে এটাকে ইয়ার্স করে দিতে হবে। আচ্ছা আমি একটু দেখে নিই মোর নাম্বার ফরম্যাটস। সরি, কাস্টমে যাওয়ার পরে আমি এটা সিলেক্ট করে নিই। কাস্টমে যাওয়ার পরে এই যে মোর নাম্বার সিলেক্ট, তারপরে কাস্টম, এখানে আপনি ইয়ার্স খুঁজবেন, অর্থাৎ এইখানে কোথায় ইয়ার্স আছে আপনাকে এটা খুঁজে বের করা লাগবে। এই যে ইয়ার্স এখানে একটু নিচে আছে তাই খুঁজতে কষ্ট হয়েছে। তো এইবার যদি আপনি এটাকে সিলেক্ট করে জাস্ট ওকে করে দেন, সরি ওকে করে দেন, দেখেন এটা কিন্তু ইয়ার্সে চলে আসছে। তো এইভাবে আপনি এটাকে পেব্যাক পিরিয়ডকে আপনি ইয়ার্সে ক্যালকুলেশন করে নিতে পারেন। এটাকে জাস্ট যদি আপনি এটাকে জাস্ট যদি আপনি কপি করে পরের 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 প্রজেক্টে দেখেন, ও কিন্তু 3.67, অর্থাৎ প্রজেক্ট বি আমার কাছে মানে প্রজেক্ট বিটাই আমি কি অ্যাকসেপ্ট করব, কারণ এটার পেব্যাক পিরিয়ডটা কি কম। তো এইভাবে করে আমরা ক্যাপিটাল বাজেটিং এর নেট নেট প্রেজেন্ট ভ্যালু, আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন এবং পেব্যাক পিরিয়ড খুব সহজেই ক্যালকুলেশন করে নিতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরে চলে যাব আমরা ডিটারমাইনিং দ্য ইন্টারনাল রেট অফ রিটার্ন, অর্থাৎ আমরা এখানে এক্সআইআর, এমআইআর এবং কোন প্রজেক্টটা আমরা আসলে চুজ করব, আমরা জাস্ট এখানে এইটাই দেখব। তো আমরা প্রজেক্ট এ এর ক্ষেত্রে প্রথমে আইআরআর ক্যালকুলেশন করি। প্রজেক্ট এ এর ক্ষেত্রে আইআরআর ক্যালকুলেশন করার জন্য এই যে ক্যাশ ফ্লো গুলো আছে জাস্ট সিলেক্ট করে দিয়ে আমাদের ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। দেখেন ও কিন্তু নিয়ে নিয়েছে। তারপরে
ইকুয়াল টু আমরা প্রজেক্ট বি এর ক্ষেত্রেও আমরা সেম ভাবে আইআরআর ক্যালকুলেশন করব। এই যে প্রজেক্ট বি এর ক্যাশ ফ্লো গুলো দিয়ে দিলাম জাস্ট, তারপর ব্র্যাকেট ক্লোজ ইন্টারপ্রেস। তারপর এটা মানে অ্যাকিউরেট ভ্যালু দেখাচ্ছে, তো আমি একটু চাচ্ছি যে এটাকে অ্যাকিউরেট না নিয়ে আমি একটু ফ্র্যাকশন নিতে চাচ্ছি। তারপরে চোজ অফ প্রজেক্ট, এইখানে আমি উপরে ক্যালকুলেশন করে রেখেছিলাম এবং নিচে আলাদাভাবে ক্যালকুলেশন করছি। তো এখানে কস্ট অফ ক্যাপিটাল ছিল 12%, আমি এটা লিখে দিই, কস্ট অফ ক্যাপিটাল ছিল 12%। তো এবার আমি চোজ অফ প্রজেক্ট এটা পরে বলছি। তারপরে এক্স আই আর কিভাবে ক্যালকুলেশন করব, ইকুয়াল টু এক্স আই আর, এক্স আই আর, এই যে ভ্যালুজ, ভ্যালুজ নিয়ে নিলাম। তারপরে কমা দিলে দেখেন ও ডেটস জানতে চাচ্ছে, জাস্ট ডেট গুলা সিলেক্ট করে দিব, তারপরে ব্র্যাকেট ক্লোজ। দেখেন এখানে জেনারেল মোডে নিয়ে নিয়েছে, আমরা এই যে পার্সেন্টেজ মোডে দিলে ও কিন্তু এক্স আইআর প্রজেক্ট এ এর ক্ষেত্রে আমাদেরকে বের করে দিল। তারপরে প্রজেক্ট বি এর ক্ষেত্রে আমরা এক্স আইআর ক্যালকুলেশন করব। তো এখানে দেখেন ভ্যালু প্রজেক্ট বি এর ক্ষেত্রে ভ্যালু, তারপরে কমা দিলে এই যে ডেটস, কমা দিলে ডেটস, তারপরে ব্র্যাকেট ক্লোজ। দেখেন ও কিন্তু এখানেও জেনারেল মোডে দিয়ে দিয়েছে, আমরা জাস্ট পার্সেন্টেজে নিয়ে নিলাম 26.43%। তো এবার আমরা এমআইআর ক্যালকুলেশন করার পরে আমরা চোজ অফ দ্য প্রজেক্ট দিব। এবার এমআইআর ক্যালকুলেশন করার জন্য ট্যাব, তারপরে ভ্যালুজ, প্রজেক্ট এর ক্ষেত্রে ভ্যালুজ জাস্ট ড্র্যাগ করে সিলেক্ট করে নিলাম। তারপরে ফাইন্যান্স রেট, ফাইন্যান্স রেটটাই হচ্ছে আমাদের কস্ট অফ ক্যাপিটাল। আবার রিইনভেস্ট রেট, আচ্ছা রিইনভেস্ট রেট যদি না থাকে তো কস্ট অফ ক্যাপিটালটাই আমাদের হবে রিইনভেস্ট রেট, তারপর ব্র্যাকেট ক্লোজ। এই যে দেখেন 16%। তো আমি একটু ফ্র্যাকশন নিতে চাচ্ছি মানে এক্সাক্ট ভ্যালুটা জানার জন্য। আবার এক্স আই আর আর, এই যে ট্যাবে ক্লিক করলাম, তারপরে এই যে ভ্যালুগুলা সিলেক্ট করে নিলাম। তারপরে সরি এক্স আই আর না, এটা এম আই আর আর, আমি ভুল করেছি, দুঃখিত। ইকুয়াল টু এম আই আর আর, এম আই আর আর ক্লিক করার পরে এই যে ভ্যালুগুলা নিয়ে নিলাম। তারপরে তারপরে ফাইন্যান্স রেট, এই যে কস্ট অফ ক্যাপিটাল, আমাদের রিইনভেস্ট রেটটা কস্ট অফ ক্যাপিটালেই হবে। তারপরে এই যে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম জাস্ট। দেখেন দুইটাই কিন্তু 16% দিচ্ছিল। আমি যদি মানে ফ্র্যাকশনটা না নিই অর্থাৎ ডেসিমাল ভ্যালুতে না নিই, তাহলে দেখেন দুইটা 16%, কিন্তু আমি বুঝতে পারছিলাম না কোন প্রজেক্টটা আমার জন্য ভালো হবে। তো এই যে দেখেন এবার আমার ইন্টারনাল আর মানে ইন্টারনাল রেট অফ রিটার্ন আমার প্রজেক্ট বি এর বেশি। তো আমরা জানি যেই প্রজেক্টে আমাদের মানে আইআরআর বেশি হবে আমরা সেই প্রজেক্টটা অ্যাকসেপ্ট করব। একইভাবে আমরা যদি এক্স আইআরআর দেখি, তো এক্স আইআরআর যেই প্রজেক্টটা বেশি হবে সেইটা আমার জন্য ভালো, কিন্তু এম আইআরআর এক্সআইআর মডিফায়ার রেট অফ রিটার্ন আমার যেই প্রজেক্টের কম হবে আমরা সেই প্রজেক্টে অ্যাকসেপ্ট করব। তো সব দিক বিবেচনা করলে দেখা যায় আমার প্রজেক্ট বি আমার জন্য বেশি ইফেক্টিভ, এই জন্য আমি আমার প্রজেক্ট বিটাকেই অ্যাকসেপ্ট করে নিব। এরপরে আমাদের এটাও শেষ হয়ে গেল। তারপরে আমাদের হচ্ছে শেষের দিকে আমাদের এই যে লোন অ্যামোর্টাইজেশন শিডিউল, লোন অ্যামোর্টাইজেশন শিডিউল। তো আমরা কিভাবে লোন অ্যামোর্টাইজেশন শিডিউল গ্রহণ করব, তো চলুন দেখি। আমাদের প্রথম মান্থ শুরু হবে জিরো থেকে, জিরো থেকে ইন্টার প্রেস করব, তারপরে ওয়ান থেকে শুরু হবে। তো ওয়ান থেকে এভাবে 1 2 3 4 করে আপনার লিখতে অনেক কষ্ট হবে, যেহেতু আমাদের এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট পে করতে হবে কত, 5 লক্ষ টাকা, ইন্টারেস্ট রেট 12%, ইয়ার 15 বছর, 15 বছর যেহেতু প্রতি মাসে যদি আমি পে করি তাহলে 15 বছর মাসে গুণ করলে হয় 12, এক মাসে 12, তাইলে 10 বছরে 120 এবং আর 5 বছরে 5 বছরে 60, মানে আমাকে টোটাল 180টা পেমেন্ট দেওয়া লাগবে। তো আমি এই পেমেন্টটা এই যে এই পাশে ফাইলে ক্লিক করে জাস্ট এই যে সিরিজে চলে যাব। সিরিজে চলে যাওয়ার পরে এই যে আমার স্টেপ ভ্যালু শুরু হবে 1 থেকে, আমার শেষ হবে কত, 180-তে যে, 180-তে যে, এই যে 180-তে ক্লিক করে দিলাম। ও সরি, আমি পরের লাইনে দেখেছিলাম সিরিজ স্টেপ ভ্যালু শুরু হবে 1 থেকে, তারপর 180-তে শেষ হবে। এই যে আমি জাস্ট ওকে করে দিলাম। কি ব্যাপার, একটু আবার শুরু করি যেহেতু একটু ভুল হয়ে গেছে আমার। জিরো থেকে শুরু করলাম, ও সরি,
হাই হাই, আমি ভুল করে এটা মানে কলাম সিলেক্ট করে দিয়েছিলাম, মানে রো সিলেক্ট করে দিয়েছিলাম, কিন্তু ওটা কলামে হবে। আমি দুঃখিত এই জন্য আন্তরিকভাবে। তো এবার চলুন ফাইলে চলে যাই। ফাইলে যাওয়ার পরে সিরিজ যাওয়ার পরে এই যে কলাম সিলেক্ট করে দিতে হবে। কলাম সিলেক্ট করে দেওয়ার পরে এই যে ১ থেকে শুরু হয়ে ১৮০, তারপর এই যে এন্টার প্রেস করেন, দেখেন খুব সহজে আপনাকে ১৮০টা যেহেতু পেমেন্ট করা লাগবে ১৫ গুণ ১২, তাইলে আপনাকে ১৮০টা পেমেন্ট দেওয়া লাগবে। দেখেন আপনি যদি এক এক করে লিখতে চান আপনার কিন্তু অনেক সময় ব্যয় হয়ে যাবে। তো এইভাবে আপনি লিখতে পারবেন। তো এবার আপনার পেমেন্ট অর্থাৎ পিএমটি, আপনার পেমেন্ট কত দেয়া লাগবে। এই যে পেমেন্ট ক্যালকুলেশন আমরা করে নিব সরাসরি এখান থেকে। পেমেন্ট এই যে 12% প্রথমেই জানতে চাচ্ছি রেট 12%, যেহেতু আমাদের প্রতি মাসে মাসে আমাদেরকে পেমেন্টটা পে করা লাগবে। এম এর মান দেওয়া আছে পেমেন্ট পার ইয়ার, এই যে আমরা এম দিয়ে ভাগ করে দিব। তারপরে আমাদেরকে নাম্বার অফ ইয়ার জানতে চাচ্ছে। নাম্বার অফ ইয়ার হইতেছে এই যে 15, এটার সাথে আমাদের এই যে পেমেন্ট পার ইয়ারটা গুণ হয়ে যাবে জাস্ট। তারপরে পিভি আমাদেরকে জানতে চাচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু কত হবে। আমাদের প্রেজেন্ট ভ্যালু হবে এই যে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট আমরা এই পরিমাণ অ্যামাউন্ট লোন নিব। আমাদের ফিউচার ভ্যালু 0, তারপরে আমাদের টাইপ হবে 0, এন্ডিং অফ দ্য পিরিয়ড। দেখেন ৬০৮৪, কিন্তু আমি এটা একটু ভুল করে ফেলেছি। এই সূত্রটা এই জন্য আমি কপি করে নিব, তারপর এন্টার। কারণ শূন্য মান্থে তো আপনাকে কোনো পেমেন্ট দিতে হবে না। আপনি যখন মানে লোনটা নিবেন তখন কি আপনাকে পেমেন্টটা পে করা লাগবে? আপনাকে পেমেন্টটা পে করা লাগবে না। সরি। এই যে এবার ওই ফর্মুলাটা জাস্ট, আচ্ছা ফর্মুলাটা আমি আবার লিখছি। পিএমটি, পিএমটি রেট দেওয়া আছে 12%, তারপরে আমরা ভাগ দিব নাম্বার অফ, এই যে কত পার্সেন্ট পে করা লাগবে। এই এই এখানে চিল্লাচিল্লি করো না, আমি করছি ভাই, ওদিক দিয়ে খেলো। সরি, দুঃখিত একটু, ছোট ভাই বোনেরা খেলাধুলা করছিল এই জন্য ওদেরকে একটু মানে বকাঝকা দিলাম। তো এরপরে নাম্বার অফ ইয়ার দেওয়া আছে এই যে 15 গুণন এই যে 12, তারপরে আমাদের প্রেজেন্ট ভ্যালু কত টাকা লোন নিব আমরা, এই যে 5 লক্ষ। তারপরে আমাদের পিভি কত, 0, তারপরে আমরা এন্ডিং অফ দ্য পিরিয়ড, এই যে আমি জাস্ট ক্লোজ করে দিলাম। দেখেন এবার ও কিন্তু বের করে নিয়েছে। কিন্তু আপনাকে এই পেমেন্টটা প্রতি মাসেই পে করা লাগবে। এই জন্য আপনি কি প্রতি মাসে এভাবে ক্যালকুলেশন করবেন? না। তো এবার আমরা ইন্টারেস্ট পেমেন্টটা ক্যালকুলেশন করে নিই, তারপরে বলছি। ইন্টারেস্ট পেমেন্ট আইপিএমটি এই ক্ষেত্রে ব্যবহার করা লাগবে। এই যে রেট আমাদের 12% ভাগ 12 দিব একইভাবে। তারপরে সেম ভাবে আমাদের এই যে নাম্বার অফ ইয়ার গুণ এই যে 12, সেম 12 সেম ভাবে। তারপরে আমাদের পিভি কত, এই যে 5 লক্ষ আমাদের পিভি। আমাদের এফভি তো জানা নেই, 0, আমাদের টাইপও কি 0। তো এবার আমরা আমাদের ইন্টারেস্ট পেমেন্টটা, সরি, ইন্টারেস্ট পেমেন্টের কি ব্যাপার, ও সরি, ফর্মুলাতে একটু ভুল হয়ে গেছে। ফর্মুলা আবার এটা ঠিক করে দিই। আচ্ছা এরপরে নাম্বার অফ, আচ্ছা এখানে আমি একটু ভুল করে দিয়েছিলাম, দুঃখিত। তো আমি আবার সূত্রটা শুরু থেকে লিখি। ইকুয়াল টু আই পি এম টি, ইন্টারেস্ট পেমেন্ট। তো এখানে দেখেন রেট দেওয়া আছে আমাদের 12%, ভাগ কত হবে, যেহেতু আমাদের প্রতি মাসে পে করা লাগবে 12। আমাদের পার দেওয়া আছে, মানে পার আপনাকে কিভাবে আপনি এটা পে করবেন, এই যে পার আপনাকে প্রতি মান্থলি পে করা লাগবে, এই জন্য আপনাকে এই ভ্যালুটা দেওয়া লাগবে পার। তারপর এই যে নাম্বার অফ ইয়ার গুণন এই যে 12, তারপরে পিভি আমাদের 5 লক্ষ, তারপরে এফভি আমাদের 0, তারপরে আমাদের টাইপ হবে 0। এবার আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এই যে জাস্ট দেখেন 5 লক্ষ আপনার ইন্টারেস্ট পেমেন্ট। এখন প্রিন্সিপাল পেমেন্টের ক্ষেত্রে যে পিপিএমটি অর্থাৎ প্রিন্সিপাল পেমেন্ট, এই ক্ষেত্রেও আমাদেরকে সেম এই যে রেট ডিভাইড বাই
12, তারপরে এই যে পার মানে প্রতি মান্থলি আপনাকে পে করা লাগবে। প্রতি মাসে, মাসে। এইজন্য এই পারটা দিয়ে দিলাম। তারপর নাম্বার অফ ইয়ার, নাম্বার অফ পেমেন্ট পিরিয়ড গুণন এই যে 15, তারপরে পিভি আমাদের 5 লক্ষ, তারপরে আমাদের FB0 আমাদের কমা টাইপো 0। এবার আপনি ক্লোজ করে দিয়ে জাস্ট এন্টার প্রেস করে দিলেই আপনার প্রিন্সিপাল পেমেন্টটা হয়ে যাবে। আর আমাদের ব্যালেন্সটা কত ছিল? আমাদের ব্যালেন্সটা ছিল এই যে 5 লক্ষ। তো এই ব্যালেন্সটা আমি জাস্ট এখানে নিয়ে নিলাম। তো এবার যদি আমাদের তাইলে ব্যালেন্সটা কি দাঁড়াচ্ছে একটু দেখি। যেহেতু আমাদের ব্যালেন্স থেকে এটা নেগেটিভে আছে, অর্থাৎ আমি যদি প্রেজেন্ট ভ্যালুর আগে মাইনাস চিহ্ন দিতাম এটা পজিটিভ হয়ে যেত। তো তাহলে আমি মাইনাস দিয়ে করতাম, কিন্তু এটা যেহেতু নেগেটিভ ফরম্যাটে আছে সেহেতু আমি এটা প্লাস এই যে প্রিন্সিপাল পেমেন্ট এটা দিয়ে দেবো জাস্ট। দেখেন, তাইলে কিন্তু এটা পজিটিভ ফর্মে চলে আসছে। তো এবার এইটা যে আপনি ক্যালকুলেশন করলেন, এটা কি আপনি প্রতিবার ক্যালকুলেশন করবেন, বারে বারে 180 বার ক্যালকুলেশন করবেন? এটা সম্ভব না। এই জন্য আমরা কিছু কিছু ক্যালকুলেশন করব, তারপরে ডাবল ক্লিক করে আমরা সম্পূর্ণটা পেয়ে যাব। এজন্য আমাদেরকে ফ্রিজ করা লাগবে। তো আমাদেরকে ফ্রিজ করার জন্য আমরা পুরোটা সিলেক্ট করে Ctrl+V, জাস্ট FN+F4, আমরা জানি যে FN+F4। তারপর আপনি যদি এই যে ডাবল ক্লিক করেন, দেখেন এটা কিন্তু সম্পূর্ণটাই নিয়ে নিল। ইন্টারেস্টের ক্ষেত্রেও তাই, আমাদের শুধুমাত্র এই যে পার্টটা আছে এটা বাদে আমাদেরকে সবগুলা ফ্রিজ করে দিতে হবে। তো সবগুলা A9 সেলটা বাদে আমাদেরকে সবগুলা ফ্রিজ করে দিব। সরি, A9 বাদে আমরা সবগুলা ফ্রিজ করে নিব FN F4। তারপরে এই যে বাদবাকি যেই 3টা সেল আছে জাস্ট FN F4। তারপর আপনি যদি ড্র্যাগ করেও দিতে পারেন বা ডাবল ক্লিক করে এই যে দেখেন আপনার ইন্টারেস্ট পেমেন্টটাও চলে আসছে। আপনার প্রিন্সিপাল পেমেন্টের ক্ষেত্রেও তাই, ওই যে শুধুমাত্র পার্টটা বাদে আপনি সবগুলো ফ্রিজ করে দিবেন FN F4, মানে এই যে A9 সেলটা বাদে আপনি বাকি সবগুলো ফ্রিজ করে দিবেন FN F4। এই যে জাস্ট FN F4। তারপরে আপনি এই যে ডাবল ক্লিক করে দিবেন। দেখেন আপনার ইন্টারেস্ট পেমেন্টটা একদম শেষ পর্যন্ত চলে গেছে। তো এবার এটা কোনো কিছু ফ্রিজ করার দরকার নাই, কারণ এটা তো প্রতিবারই পরিবর্তন হবে। তো এটা যদি আপনি ডাবল ক্লিক করে দেন, দেখেন শেষ পর্যন্ত আপনার এই যে শেষ পর্যন্ত দেখেন 180 তে যে আপনার 0 হয়ে গেছে। তো এইটাই ছিল লোন অ্যামortization শিডিউল। আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন। তো এইভাবে করতে পারেন একভাবে। আবার আরেকটা পদ্ধতি আছে, আপনি খুব সহজে এত খাটাখাটনি না করে আপনি খুব সহজেও করে নিতে পারেন। তো আমি সেই পদ্ধতিটাও একটু দেখিয়ে দিই। আমাদের ব্যালেন্সটা কত ছিল? ইকুয়াল টু এই যে এই ব্যালেন্সটা ছিল আমাদের। তো আমি এটা খুব সহজে আবার এখান থেকে নিতে পারি। এখান থেকে আমি ফাইলে চলে যাব, তারপর সিরিজ যাওয়ার পর এই যে কলাম সিলেক্ট করে দিব, তারপর 1 থেকে শুরু হয়ে 180 পর্যন্ত যাবে। জাস্ট ওকে করে দেন, দেখেন 180 পর্যন্ত চলে গেছে। পেমেন্টের ক্ষেত্রে আপনাকে সেম কাজটাই করা লাগবে। তো পেমেন্টের ক্ষেত্রে আমি জাস্ট আর কিছু করছি না, আমি ওই ফর্মুলাটাই জাস্ট এখানে ওই ফর্মুলাটাই জাস্ট ওই ফর্মুলাতে যে এখানে কপি পেস্ট করে দিব, এটা জাস্ট ড্র্যাগ করে দিলাম। তারপর ইন্টারেস্ট ক্ষেত্রে আপনি এখানে ট্রিক খাটাইতে পারেন, কারণ আপনাকে ইন্টারেস্ট দেওয়া লাগবে কোন অ্যামাউন্টের উপরে, এই যে 5 লক্ষ অ্যামাউন্টের উপরে গুণ আপনাকে দেওয়া লাগবে ইন্টারেস্টটা এই যে 12%, অর্থাৎ 12% যেহেতু আপনাকে প্রতি মাসে মাসে দেওয়া লাগবে, আপনি এই যে মাস দিয়ে ভাগ দিয়ে দিবেন বা ভাগ দিয়ে দেখেন ইন্টারেস্ট পেমেন্টটা 5,000 চলে আসছে। তো 5,000 চলে আসছে। এটাকে আপনি সরি, এটাকে আপনাকে জাস্ট ফ্রিজ করে দিতে হবে। ফ্রিজ না করলে তো আপনার ক্যালকুলেশনটা ও নিতে পারছে না শেষ পর্যন্ত। আমাদের শুধু প্রিন্সিপাল অ্যামাউন্টটা ফ্রিজ করতে হবে, বাদ বাকি ওটা ফ্রিজ করার প্রয়োজন হবে না খুব সম্ভবত। তো দেখি কি হয়। সরি, এগুলো ফ্রিজ করে দেওয়া লাগবে, না হলে ও সেটা বুঝতে পারছে না। এফএন এফএন এফ সরি, এই যে FN F4, FN F4 ইন্টারফেস করে দিলাম। এরপরে যদি আমি ড্র্যাগ করে দিই, আচ্ছা তাও মেবি ভুল হয়ে গেছে। আমার 5 লক্ষটা না, ও সরি, আমার এটা ফ্রিজ করতে হবে না, আমার 5 লক্ষ অ্যামাউন্ট না, কারণ প্রতিবারই কি আমাকে 5 লক্ষ অ্যামাউন্টের উপরে
মানে ইন্টারেস্ট দেওয়া লাগছে না। আমি একটু ভুল বুঝাবুঝি হয়ে গেছে। আমাকে ইন্টারেস্ট পেমেন্ট দেওয়া লাগবে এই যে ৫,০০,০০০ ১ম এ ওটার উপর, তার পরবর্তীতে আমাকে আর ইন্টারেস্ট পে করা লাগছে না। আচ্ছা এটা একটু কেটে দিই। আচ্ছা ইকুয়াল টু এই যে ইন্টারেস্ট গুণন ব্র্যাকেটটা দিয়ে দিই। এই যে 12% দেওয়া লাগছে ডিভাইড বাই এই যে 12। এবার আপনি ক্লোজ করে দিবেন জাস্ট। এই তো হয়ে গেছে। এবার আপনি ফ্রিজ করে দিবেন এই যে ম্যানুয়ালি ফ্রিজ করে দেন এই সেলটা আর এই সেলটা। জাস্ট ক্লোজ। ও সরি, প্রিন্সিপাল অ্যামাউন্ট আমাকে বের করা লাগবে, তারপরে আমাকে ড্র্যাগ করা লাগবে, নাহলে কিন্তু হবে না। আবার প্রিন্সিপাল অ্যামাউন্টটা বের করার জন্য এই যে এটা প্লাস প্লাস চিহ্ন দিতে হবে, কারণ মাইনাস দিতাম কারণ একটা প্লাস আছে একটা মাইনাস আছে। দেখেন প্রিন্সিপাল অ্যামাউন্ট, আপনাকে এই পরিমাণ প্রিন্সিপাল অ্যামাউন্ট পে করা লাগছে। তো এইবার আপনাকে কি করা লাগবে, জাস্ট এই যে এটা যেহেতু নেগেটিভ আছে, এটা আপনাকে পজিটিভ করে দিবেন। দেখেন এইটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা নিয়ে নিয়েছে। তো এবার প্রিন্সিপাল অ্যামাউন্ট আমরা কি ড্র্যাগ করে দেব, প্রিন্সিপাল অ্যামাউন্টের ক্ষেত্রে দেখেন প্রিন্সিপাল অ্যামাউন্ট, সরি ৬,০০০ হয়ে গেল কেন। তো এই পদ্ধতি আপনারা না ব্যবহার করে আপনারা শুরুর পদ্ধতিটাই ব্যবহার করতে পারেন, কারণ এই পদ্ধতিতে একটু ঝামেলা দেখছি। স্যার করে দিয়েছিল কিন্তু আমি এটা প্র্যাকটিস করার পরেও এখানে ভুল হয়ে যাইতেছে। তো আশা করি আপনারা আগেরটাই বুঝেছেন। তো এইটাতে প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নাই। তো আজকে এই পর্যন্তই ছিল। তো আশা করি আপনারা এই সেশনটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে আরো কোনো নতুন সেশন নিয়ে উপস্থিত হব। আশা করি সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।